ব্রেটলির মতো অনেকটা বোলিং অ্যাকশনও কিন্তু এবাদতের আছে এবং পেসটাও বেশ জুৎসই এবং ইনিশিয়ালি এবাদত হোসেন পার্সোনালি আমার কাছে অত একটা ফেভারিট প্লেয়ার ছিলেন না, আমি ফ্র্যাঙ্কলি বলছি, কারণ গড় ছিল মনে হয় 90+ গড় ছিল প্রথম। আমি কখনোই ভাবিনি যে এরকম একটা পরিবর্তন এবাদত হোসেনের আসা সম্ভব। ইট হ্যাজ বিন ইনক্রেডিবল। তিনি যেভাবে কামব্যাক করেছেন গত বছর বলুন 2022-এ মাউন্ট মঙ্গনয়ে যে টেস্টটা জিতেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের এগেনস্টে, সেখানে তো এবাদত হোসেনের কন্ট্রিবিউশনটাই সবচেয়ে বড় নিঃসন্দেহে। তো এবাদত এই যে তার আমরা দেখছি প্র্যাকটিসে তিনি যেভাবে করে ঘাম ঝরিয়েছেন, এটা আসলে মিরপুরে গত প্রায় 1 বছরের নিয়মিত চিত্র। আপনি এক মাঠে যান দেখবেন একা একা আস্তে আস্তে একটু হালকা রানা পেয়ে বৃষ্টি ঝড় যাই থাকুক, এটা নিয়মিত চিত্র। যারা মিরপুর গিয়েছেন বা একটু খোঁজ খবর রেখেছেন তারা এই ছবিটা দেখতে দেখতে বোধহয় মুখস্থ হয়ে গেছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এবং তিনি এই যে এখন যে রান আপটাতে বোলিং করছেন, আপাতত তিনি 70-80% এফোর্ট দিয়ে এই ধরনের রান আপে বোলিং করছেন। আপনি যেটা বলছিলেন যে শুরুতে আপনি এক্সপেক্ট করেননি, এটা আসলে খুব স্বাভাবিক ছিল, কারণ এবাদত আসলে বাংলাদেশের যত পেসার এসেছে তাদের মধ্যে সবচেয়ে র ট্যালেন্ট। তিনি ভলিবল খেলতেন, সেখান থেকে তিনি বিমান বাহিনীতে ছিলেন, সেখান থেকে তিনি আসলে পেসার হয়ে গেছেন এবং তিনি যে র ট্যালেন্ট সেইটাই আসলে তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব কাজে দিয়েছে এবং তাকে নিয়ে আসলে খুব বেশি নাড়াচাড়া করেনি কেউ, এবং তিনি যেটা পারেন সেটাই আসলে তিনি করেছেন। এবং উনিও একটা ইন্টারভিউতে বলছিলেন, আমি দেখছিলাম যে উনি যে উইকেটগুলো পেয়েছেন, তিনি বিরাট কোহলিকে 2বার আউট করেছেন এবং তার যদি ডায়েরিটা খুলে দেখেন আপনি, এটা খুবই ইমপ্রেসিভ যাদেরকে তিনি আউট করেছেন। ইনফ্যাক্ট আপনি যে কথাটা বলছিলেন যে মিরপুরের রেগুলার চিত্রপট এবাদত হোসেনকে দেখা যায়, গতকালকে মিরপুরে তিনি কিছু কথা বলেছেন। আমরা প্রথমে দেখতে চাইব তিনি আসলে কি বলেছেন। ফার্স্ট তার মন্তব্য আমরা দেখি, ফিজিও ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ আমাকে যে প্রোগ্রাম দিয়েছিলেন সেটা ফলো করছি। হয়তো আমাকে ইন্ডিয়াতে দলের সঙ্গে রাখা হবে, সেখানে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো, ওখানে গিয়ে আমার ফিটনেসের পরিমাপ করা হবে। টিম ম্যানেজমেন্ট যদি আমাকে ফিট মনে করে তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হোয়াট ডাজ দিস অ্যাকচুয়ালি মিন? উনি কি ভারতের বিপক্ষে খেলবেন? চোখ রাখছেন বিরাট কোহলিকে আরেকবার সেলুট দেওয়ার জন্য, আসলে খুব সম্ভব। বিরাট কোহলি সেই সেলুটের পর মনে হয় কত বছর, প্রায় কয়েক বছর সেঞ্চুরি করতে পারেনি। বলা হচ্ছিল যে এই এবাদতের এই সেলুটই বিরাট কোহলির জন্য কাল হয়ে গেল কিনা। পরে অবশ্য আবার সেঞ্চুরি বিরাট কোহলি করতে পেরেছেন এবং মানে এইটা খুব ইমপ্রেসিভ যে তিনি এখন 70-80% এফোর্ট দিয়ে বোলিং করছেন এবং তিনি আশা রাখছেন যে এই ইন্ডিয়া সিরিজে তিনি খেলতে পারবেন কিনা। এবং পরের যে কথাটা তিনি বলেছেন সেটা যদি আমরা একটু দেখি, যে আমার কাছে তিনি বলছেন যে আমার কাছে এটাকে অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাই আমাদের এরকম ফাস্ট বোলার আরও 7 জন থাকুক, তখন আলাদা করে নিজের ভালো করার তাগিদটাও আরও বাড়বে আমার। এক্স্যাক্টলি, মানে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে যেটা আমরা গতকালকে শোতেও বলছিলাম যে বাংলাদেশের এখন যে পাইপলাইন পেস ইউনিটের, ন্যাশনাল টিমে যারা খেলছেন তাদের বাইরেও আরও 4-5 জন আছেন যারা অনায়াসে ন্যাশনাল টিমে খেলতে পারেন। ফলে এবাদত ইনজুরিতে, আমরা জানি এবাদত আমাদের স্ট্রাইক বোলার ছিলেন, তিনি 1 বছর 13 মাস ধরে মাঠের বাইরে, এবং তিনি ফিরলেই যে তার জন্য জাতীয় দলের জায়গাটা পাকা সহজ নিশ্চয় না, সেটা এনশিওর কিন্তু কেউ করতে পারবে না। তাকে প্রমাণ করে আসতে হবে। 7 জনের কথা বলছেন, 7 জনের বিষয় আমাদের আছে। গতকালকে আমরা কথা বলছিলাম যে মুশফিক হাসানকে যদি ইনক্লুড করি, সুমনকে যদি ইনক্লুড করি, সবকিছু মিলে আমাদের পেস ইউনিট বর্তমানে হয়তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। এটা সুমন ভাইকেও আমাদের লাস্ট সিরিজ চলার সময় শোতে জিজ্ঞেস করেছিলাম, দুঃসাহসী প্রশ্নই করেছিলাম যে আসলে আপনি কি ওয়ান অফ দ্য বেস্ট বলবেন কিনা। ইন রিপ্লাই তিনি বলেছেন যে আমাদের টেস্টে অন্তত বোলিং ডিপার্টমেন্টের পেস বোলারদের 20 উইকেট নেবার ক্ষমতা আছে। এক্স্যাক্টলি, সেটা তো আমরা পাকিস্তানের বিপক্ষে নিঃসন্দেহে ইন্ডিকেট করে যে আমরা ইমপ্রুভ করেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.